আশা করি সকলে ভালো আছো। আমার চ্যানেলের প্রথম ক্লাস পাঠদানের বিষয় পথ প্রকরণ প্রথম পর্ব। তাহলে পথ প্রকরণ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। পথ প্রকরণ বা পদ নিয়ে আলোচনা করতে হলে প্রথমে আমাকে বলতে হবে শব্দ। অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে শব্দ বলা হয়। শব্দ না জানলে কিন্তু পদ সমস্যা হয়ে দেখা দেবে। এই জন্য পদ আলোচনা করার পূর্বে আমার শব্দ নিয়ে আলোচনা করতে হবে। শব্দ বলতে আমরা এটাই বুঝাই, অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে শব্দ বলে। যেমন উদাহরণ আমরা দিতে পারি, আমি আলাদাভাবে যদি বলি এটি একটা শব্দ, বই আলাদাভাবে বললে এটাই একটা শব্দ, পড়ি একটা শব্দ। কিন্তু এইটা যখন বাক্য আকারে ব্যবহৃত হয় তখন ওই শব্দগুলো পদ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এই জন্য আমরা বলতে পারি বাক্যে ব্যবহৃত অর্থপূর্ণ শব্দ বা শব্দের সমষ্টিকে বলা হয় পদ। বাক্যে ব্যবহৃত অর্থপূর্ণ শব্দ বা শব্দের সমষ্টিকে বলা হয় পদ, এভাবে বলতে পারি। অথবা বিভক্তিযুক্ত শব্দ, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। অথবা এভাবে বলতে পারি বাক্যের অন্তত প্রত্যেক অর্থবোধক শব্দকে পদ বলে। এভাবে আমরা বলতে পারি। বিভক্তি ছাড়া শব্দ গঠিত হতে পারে না। যেমন আমি বাড়ি যাই, আমি একটা শব্দ, বাড়ি একটা শব্দ, যাই একটা শব্দ। তাহলে আমি সেখানে শূন্য বিভক্তি আছে। আমি একটু আগেই বলেছি বিভক্তি ছাড়া বাক্য শব্দ গঠিত হতে পারে না। তাহলে আমরা সংজ্ঞাটা একটু লিখি। তাহলে আমরা প্রথমেই বললাম যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে শব্দ বলে। ওই শব্দগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় তখন কিন্তু ওইটা শব্দ থাকে না, সে পদ হয়ে যায়। তাহলে আমরা সংজ্ঞা লিখি, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত তোমরা লেখো, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। বাক্যের অন্তর্গত প্রত্যেক অর্থবোধক শব্দকে পদ বলে। তাহলে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, অথবা বাক্যের অন্তর্গত প্রত্যেক অর্থবোধক শব্দকে পদ বলে। তাহলে বিভক্তি নিয়ে আমাদের কথা থাকতেই পারে, কারণ অনেকে তো বিভক্তি কাকে বলে এটাই জানে না। এই জন্য বিভক্তি কাকে বলে, বিভক্তিযুক্ত শব্দ হতে মূল অংশ বাদ দিলে যা থাকে তাকে বলা হয় বিভক্তি। বিভক্তিযুক্ত শব্দ হতে মূল অংশ বাদ দিলে যা থাকে তাকে বলা হয় বিভক্তি। তাহলে আমরা একটু বিভক্তি লিখি। বিভক্তিযুক্ত শব্দ হতে মূল অংশ বাদ দিলে বিভক্তিযুক্ত শব্দ হতে তাকে বিভক্তি বলে। বিভক্তিযুক্ত শব্দ হলে মূল অংশ বাদ দিলে যা থাকে তাকে বিভক্তি বলে। বিভক্তি ছাড়া কোনো শব্দ গঠিত হতে পারে না। আমরা যা বলি বিভক্তি ছাড়া বাক্যই অসম্পূর্ণ, অশুদ্ধি। এই জন্য বিভক্তির প্রয়োজন অপরিসীম। তাহলে বাংলা ব্যাকরণে বিভক্তি 7টি।
প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 7টি বিভক্তি। বিভক্তি চিহ্নগুলো তো প্রথম বিভক্তি চিহ্ন অ, শূন্য, এ অতে, বহুবচনের রা, এরা, দ্বিতীয় বিভক্তি চিহ্ন কে, রে, আর বহুবচন দিগতে, দিগে, রে। তৃতীয় বিভক্তি চিহ্ন হলো দ্বারা, দিয়ে, কর্তৃক, বহুবচনের দিক দ্বারা, দিক দিয়ে, দিক কর্তৃক। চতুর্থ বিভক্তি চিহ্ন কে, রে, বহুবচনের দের, দিগকে, দিগে, রে। পঞ্চম বিভক্তি চিহ্ন হলো হতে, থেকে, সে। তাহলে দের হতে, দের থেকে, দিগের হতে। ষষ্ঠী বিভক্তি চিহ্ন হলো র, এর, দের, দিগের। সপ্তম বিভক্তি চিহ্ন হলো এ, অতে, দিগেতে, দিগে। সকলের, সকলেতে, সকলের মধ্যে। এর বিভক্তি চিহ্নগুলো, কারণ এইগুলো মোটামুটি ভাবে একটু আয়ত্ত করলে একটু সুবিধা হয়। কারণ আমরা যখন উদাহরণ দেওয়ার চেষ্টা করব, যেমন যদি আমি বলি যে বাবা বাড়িতে আছেন, বাবা বাড়িতে আছেন, তাহলে বাবা বাড়িতে আছেন এই 3টে শব্দ নিয়ে আমার একটা বাক্য গঠিত হলো। এই 3টে শব্দ যখন আমি আলাদা বলবো, বাবাকে আলাদা, তখন একটা শব্দ হবে। বাড়িকে যখন আলাদা করবো তখন একটা শব্দ হবে। আছেনকে আলাদা করবো তখন একটা শব্দ হবে। তখন এই 3টে শব্দ যখন একত্রিত একটা বাক্য হবে, অর্থপূর্ণ একটা বাক্য হবে, শব্দগুলো হবে অর্থপূর্ণ, তখন সেখানে দেখবো যে বিভক্তির প্রয়োগ করা হয়। বিভক্তি ছাড়া বাবা বাড়িতে আছেন, বাবা বাড়ি আছেন, এটাও বলতে পারি বাবা বাড়িতে আছেন। তাহলে বাবা শূন্য বিভক্তি। যেখানে কোনো বিভক্তি চিহ্ন সরাসরি দেখা যাবে না, সেটাকে আমরা শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি হিসেবে আখ্যায়িত করে থাকি। আর যেখানে আমরা বললাম যে বিভক্তিযুক্ত শব্দতে মূল অংশ বাদ দিলে যা থাকে তাকে বলা হয় বিভক্তি। তাহলে আমরা এই যে এখানে বিভক্তিযুক্ত শব্দতে মূল অংশ বাদ দিলে যা থাকে তাকে বিভক্তি বলে। একটু ভুল লিখে বলছিলাম, বিভক্তিযুক্ত শব্দতে মূল অংশ বাদ দিলে যা থাকে তাকে বিভক্তি বলে। যেমন তাহলে বাবায় কোনো বিভক্তি চিহ্ন নেই, আমাদের শূন্য আমরা বলতে পারি। বাড়িতে বিভক্তি চিহ্ন আছে, যে কথা আমরা বলছি যে বিভক্তিযুক্ত শব্দতে মূল অংশ বাদ দিলে যা থাকে তাকে বলা হয় বিভক্তি। তাহলে বাড়ি যোগতে, তাহলে বাড়ি বাদ দিলে কি থাকে, তে, তে হলো বিভক্তি। তাহলে বাবা বাড়িতে আছেন, বাবা এখানে শূন্য বিভক্তি, বাবা যোগ অথবা শূন্য, বাড়ি যোগতে আছেন। তাহলে এই 3 শব্দ নিয়ে যে বাক্য গঠিত হলো একেই বলা হয় শব্দ। এই জন্য আমরা বলেছি বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, অথবা বাক্যের অন্তর্গত প্রত্যেক অর্থবোধক শব্দকে পদ বলা হয়। এই তো। তাহলে বিভক্তি আমরা শিখলাম। বিভক্তি বলতে আমরা এটা বুঝি বিভক্তিযুক্ত শব্দ হতে মূল অংশ বাদ দিলে যা থাকে তাকে বলা হয় বিভক্তি। এভাবে বলতে পারি। অথবা শব্দের শেষে যে সকল বর্ণ বা বর্ণের সমষ্টি যুক্ত হয়, যুক্ত এই উক্ত শব্দে অর্থপূর্ণ প্রকাশ করে তাকে বলা হয় বিভক্তি। বা ওই বর্ণ বা বর্ণের শব্দের শেষে যে সকল বর্ণ বা বর্ণের সমষ্টি যুক্ত হয়, অথবা যে সকল চিহ্ন ব্যবহার করা হয় বাক্যে ব্যবহৃত বা শব্দে ব্যবহৃত, ওই চিহ্নগুলোকে বলা হয় বিভক্তি। এভাবে বলতে পারো। সহজ সংজ্ঞাটা এইটাই বোধহয় আমার কাছে বেশি ভালো লাগে। বিভক্তিযুক্ত শব্দ হতে মূল অংশ বাদ দিলে যা থাকে তাকে বলা হয় বিভক্তি। তাহলে বাবা বাড়িতে আছেন, সকলকে যেতে হবে। তাহলে সকলকে যেতে হবে একটা বাক্য, 3টে শব্দ নিয়ে বাক্য। তাহলে সকলের সাথে কে বিভক্তি আছে, কে বিভক্তি দ্বিতীয় বিভক্তি চিহ্ন কে ব্যবহার করা হয়, চতুর্থ বিভক্তি চিহ্ন কে ব্যবহার করা হয়। সকলকে যেতে হবে, তাহলে কে সকলকে, এটা দ্বিতীয় বিভক্তি চিহ্ন আমরা বলতে পারি। আবার অনেক সময় চতুর্থ বিভক্তি চিহ্ন ব্যবহার করা হয়, কে হিসেবে ব্যবহার করা হয়। কারণ এই দুটা চিহ্ন ব্যবহারের ক্ষেত্র আলাদা। যেখানে শর্ত ত্যাগের প্রশ্ন থাকবে সেখানে কে বিভক্তি, আর যেখানে কামনা বাসনা থাকবে সেখানে কে ব্যবহার করা হয়। সেই কামনা বাসনা থাকলে সেটা দ্বিতীয় বিভক্তি হিসেবে প্রয়োগ করা হয়। আর যেখানে শর্ত দানের প্রশ্ন থাকবে সেখানে চতুর্থ বিভক্তি হিসেবে ব্যবহার করা হয়ে যায়। তাহলে এখানেও 3টে শব্দ নিয়ে বাক্য গঠিত হলো। প্রথম শব্দ কে বিভক্তি আছে,
তাহলে একে আমরা পদ বলি। আর দিয়ে একটা উদাহরণ দিই। মা আমাদিগকে আদর করেন, আমাকে চারটে শব্দ নিয়ে একটা বাক্য গঠন করো। মা এখানে কোনো বিভক্তি চিহ্ন নাই, এটা শূন্য বিভক্তি। আমাকে, আমার মূল শব্দ বাদ দিলে কে থাকে, কে হলো বিভক্তি চিহ্ন, আদর এখানে শূন্য বিভক্তি, করেন তো ক্রিয়াপদ। তাহলে এই চারটে শব্দ নিয়ে যে বাক্য গঠিত হলো, এই চারটে শব্দের প্রত্যেকটা শব্দ, মা একটা শব্দ এটা পদ, আমাকে একটা শব্দ এটা পদ, আদর একটা শব্দ এটা পদ, করেন একটা শব্দ এটা পদ। এর আগেই তো আমরা বলেছি যে শব্দ একটা বাক্যে অনেকগুলো শব্দ নিয়ে একটা বাক্য গঠিত হয়, সেই শব্দগুলোকে যদি আলাদা আলাদা করে তখন হয় শব্দ, তখন কিন্তু পদ হয় না। আর ওই শব্দকে একত্রিত করে যদি একটা ভাব প্রকাশ করা হয় তখন কিন্তু প্রত্যেকটা শব্দই হলো পদ। তাহলে পদের সংজ্ঞা আমরা দিলাম যে বাক্যের অন্তর্গত প্রত্যেক অর্থবোধক শব্দকে পদ বলে, অথবা বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। তাহলে পদের সঙ্গে আমাদের ক্লিয়ার হলো। আর সমস্যা থাকলে তোমরা বলো। তাহলে পদ নিয়ে আমরা আলোচনা করছি। আমরা তো এতকাল জানি পদ 5 প্রকার, ছোটকাল থেকেই পড়ে আসছি যে পদ 5 প্রকার, কিন্তু এখনই আমরা বিচার বিশ্লেষণ করে বা ব্যাকরণ আলোচনা করে আমরা দেখতে পাই পদ প্রধানত 2 প্রকার। তাহলে আমরা বলতে পারি পদ প্রধানত 2 প্রকার। পদ প্রধানত 2 প্রকার, যথা 1 নাম্বার সব্যয় পদ, অব্যয় পদ। তাহলে সব্যয় পদ এবং অব্যয় পদ এই দুটো পদকে যথাক্রমে আবার কেউ কেউ বলেছেন সব্যয় পদের অপর নাম দিচ্ছেন নাম পদ, আবার অব্যয় পদের অপর নাম দিচ্ছেন ক্রিয়াপদ। এভাবেও বলা যায়। কারণ আমরা সব্যয় বলতে কি বুঝো, যে পদগুলো পরিবর্তন করা যায় তাকে সব্যয় পদ বলে। তাহলে পরিবর্তন এখানে সব্যয় পদ, অব্যয় দিয়ে 5টা পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তাহলে একমাত্র অব্যয় পদে আর 4টে পদের যে গুণ বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যগুলো কি বলা হয় সব্যয় পদ। তাহলে সব্যয় পদ বলতে আমরা বলবো বিশেষ্য পদের যে বৈশিষ্ট্য সেটা সব্যয় পদের মধ্যে অন্তর্ভুক্ত, বিশেষণ পদের যে বৈশিষ্ট্য সব্যয় পদের অন্তর্ভুক্ত, সর্বনাম পদের যে বৈশিষ্ট্য সেটা সব্যয় পদেরই বৈশিষ্ট্য বা গুণ, আর ক্রিয়াপদের যে বৈশিষ্ট্য সেটাই সব্যয় পদের অন্তর্ভুক্ত আমরা করতে পারি। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি যে পদের পরিবর্তন হয় তাকে বলা হয় সব্যয় পদ, আর যে পদের পরিবর্তন নেই তাকে বলা হয় অব্যয় পদ। তাহলে পদ প্রধানত 2 প্রকার। তাহলে এই 2 প্রকার পদকে আবার উপরিউক্ত दो प्रकार पद, उपरिउक्त 2 प्रकार पद के দুভাগে ভাগ করা হয়। উপরিউক্ত 2 প্রকার পদকে আবারও 2 ভাগে ভাগ করা হয়। 2 এটা সাধু বাংলায় বলা হয়। এই যে রস্বইকারকে লোপ চিহ্ন ব্যবহার করার পরে এটা চলিত বাংলায় ব্যবহার, এই জন্য আমরা 2 ব্যবহার করি।
যে উপরি উক্ত অর্থাৎ উপরে যে দুটো পদ, উপরোক্ত দু প্রকার পদকে আবারও দুভাবে ভাগ করা হয়। এক নম্বর নামপদ ও ক্রিয়াপদ। তাহলে নামপদ ও ক্রিয়াপদ, এর আগে আমরা সব্যয় পদ, এখানে একটু অব্যয় আছে, অব্যয় পদে যে চারটে পদ, চারটে পদের বৈশিষ্ট্য সব্যয়ের মধ্যে থাকবে। আর এখানে ক্রিয়াপদ একটা আছে, ক্রিয়া সব 5 প্রকার, ক্রিয়া বাদ দিলে যে চারটে পদ, ওই চারটে পদে যে বৈশিষ্ট্য গুণ সেটাই নামপদ বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে পদ কোনো কিছুর নাম বুঝাবে, যে পদ বিশেষ্য পদের দৈর্ঘ্য, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বুঝাবে, বিশেষ্য পদের পরিবর্তে যে পদ বুঝাবে, অথবা যে পদ কোনো পরিবর্তন হবে না তাকেই বলা হয় নামপদ। তাহলে আমরা বলতে পারি, এখন আমরা পদ প্রধানত 2 প্রকার আমরা বললাম, তাহলে এখন আমরা বলতে পারি পদ 5 প্রকার। যদি সহজ সরলভাবে বলার চেষ্টা করি, নর্মালি বলার চেষ্টা করি, তখন পদ আমরা 5 প্রকার। ওইটা আমরা ছোটকালে পড়ে আসছি যে পদ 5 প্রকার, কিন্তু ওখানে আমরা বলি নেই পদ 5 প্রকার, পদ প্রধানত কথাটা আমরা তখন বলার চেষ্টা করি নেই। এখন আমরা বুঝতে পারি যে পদ প্রধানত 2 প্রকার, আর যদি বলা হয় পদ কয় প্রকার, তখন বলবো 5 প্রকার। প্রধানত শব্দ ব্যবহার করলে 2 প্রকার ব্যবহার করতে হবে, আর সহজ সরল ভাবে বললে পদ 5 প্রকার। তাহলে পদ 5 প্রকার আমরা দেখি, দেখো তোমরা, যথা বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ ও 5 নম্বর ক্রিয়াপদ। এই হলো 5টা বাংলা ব্যাকরণে। তাহলে পদ 5টা। এখন একটি কথা, আমরা দেখো এই যে বিশেষ্য পদ, বিশেষণ পদ, বাংলা ব্যাকরণে নত্ব বিধান এবং সত্য বিধান আছে। কারণ অনেক সময় আমরা ন সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করি না, অনেক সময় কোথায় দন্তান্ন হবে, কোথায় মূর্ধন্য হবে সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করি না। এর নিয়ম আছে, তৎসম শব্দের নিয়ম অনুসারে এগুলা বাংলা ব্যাকরণে ব্যবহার করা হয়, এবং নত্ব শব্দ একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে বাংলা ব্যাকরণ নত্ব শব্দ একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় কিছুটা আমরা সলভ করতে পারবো। এই যে দেখো যে হঠাৎ করে এই যে বিশেষণ পদে মূর্ধন্য ব্যবহৃত হয়, তাহলে মূর্ধন্য এই শব্দটাই হলো তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত শব্দ, তাহলে সংস্কৃত শব্দ থেকে আগত এই শব্দটা। এখন একটা নিয়ম আছে যে যদি তৎসম শব্দ থাকে এবং রি র এর পরে মূর্ধন্য হয়, তাহলে এখানে রিও নেই, রও নেই, মূর্ধন্যস্ব আছে, এই জন্য মূর্ধন্য আমরা ব্যবহার করলাম। তাহলে বিশেষণ বানান মূর্ধন্য হবে। সর্বনামে দেখো দন্তের আমরা ব্যবহার করার চেষ্টা করি, তাহলে এখানে একটা র ধ্বনি আছে, সর্বনাম। ওই রটা কখনো কাজ হলো নিজের কাজ করে, আবার বাড়তি দুটো কাজ করে, একটা র ফলার কাজ করে, আবার রে ফলার কাজ করে। তাহলে এখানে এই উচ্চারণ করো সর্বনাম, বয়ের পূর্বেটা রেপ্র আছে, রেপ্র থাকার কারণে এটা তো হিসাবে মূর্ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু ব্যাকরণটা নিয়ম, যদি সমাসবদ্ধ পদ হয়, যদি সমাসবদ্ধ পদ হয়, সমাসবদ্ধ পদে পূর্ব পদে যদি রি রস থাকে, পরবর্তী পদে মূর্ধন্যস্ব হবে না, তখন মূর্ধন্য হবে না, সে দন্তান্ন হয়ে যাবে। তাহলে এই সর্বনাম সর্বের নাম ষষ্ঠী তৎপুরুষ সমাস বিধায় এখানে দন্তান্ন ব্যবহৃত হবে, এখানে কিন্তু মূর্ধন্য, কিন্তু নিয়ম অনুযায়ী তো হওয়া, সাধারণ নিয়ম অনুযায়ী কিন্তু মূর্ধন্য হওয়ার কথা, সেখানে দন্তান্ন হবে। তাহলে আমরা বলতে পারো সমাসবদ্ধ পদ হয়, পূর্ব পদে র থাকার কারণে মূর্ধন্য না হয় দন্তান্ন হয়ে গেল।
আর অব্যয় বানান সমস্যা নেই, ক্রিয়াপদের বানান সমস্যা নেই। তাহলে 5 প্রকার পদ, যথা বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় ও ক্রিয়াপদ। অনেক সময় বই পুস্তকে লিখেছে কখনো অব্যয় পদটা শেষে ব্যবহার করা হয়েছে, ওতে কোনো সমস্যা নেই। অব্যয় আগে ব্যবহার করার পরে যখন খুশি যে যেভাবে ব্যবহার করার চেষ্টা করে কোনো আপত্তি নেই। তারপরে এখন আমরা ছকের সাহায্যে দেখাতে পারি পদগুলো। নিচে পদের শ্রেণী দেখাতে পারি। শ্রেণী বানান কতগুলো শব্দের হ্রস্বইকার দীর্ঘইকার উভয়টাই প্রযোজ্য বাংলা ব্যাকরণে। বাংলায় কিন্তু অসংখ্য নিয়ম আছে, এই নিয়মগুলো যদি যথাযথভাবে অনুসরণ করা যায় তাহলে অনেকটা সহজ হয়ে যায়। আমরা তো নিয়মগুলো না জেনে আন্দাজে অনুমানের উপর ভিত্তি করে ব্যবহার করার চেষ্টা করি বিধায় সমস্যা। এই সমস্যা নিরসনের জন্যেই কিন্তু আজকে আমার এই উদ্যোগ। এই জন্যে শ্রেণী বানান তোমরা দেখো, শ্রেণী বানান কখনো হ্রস্বইকার হয়, কখনো দীর্ঘইকার হয় এবং কতগুলো শব্দে মূর্ধন্য হয়। শ্রেণী একটা, তার মধ্যে একটা শব্দ বিধায় যেন আমরা মূর্ধন্য ব্যবহার শ্রেণী। আবার দীর্ঘইকার ব্যবহার করা যায়, আবার হ্রস্বইকারও ব্যবহার হয়। কতগুলো শব্দে আমরা হ্রস্বইকার দীর্ঘইকার উভয়টাই ব্যবহার করি এবং উভয়টাই সঠিক বলে প্রযোজ্য। যেমন বাড়ি, বাড়ি, অবনী, যন্তরিক্ষ, যুবতী, শ্রেণী, সুশী, প্রতিকার ইত্যাদি, এই কতগুলো শব্দ আছে। এটা তুমি যেভাবে ব্যবহার করার চেষ্টা, বাড়ি বানা হ্রস্বইকার ব্যবহার করো সঠিক, দীর্ঘইকার ব্যবহার করো, পাখি বানা হ্রস্বইকার ব্যবহার করো, আর দীর্ঘইকার যেটা ব্যবহার করো সেটাই সঠিক। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, যেভাবে যে রাখে। তাহলে নিচে শখের সাহিত্য পদের শ্রেণী আমরা দেখাতে পারি। তাহলে মূল তো পদ, তাহলে প্রধানত 2 প্রকার, সব্যয় অব্যয় গেল। তাহলে সব্যয় আবার 4 প্রকার, বিশেষ্য, বিশেষণ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। ক্রিয়া। তাহলে সব্যয় 4 প্রকার, 1 নাম্বার বিশেষ্য, 2 নাম্বার বিশেষণ, 3 নাম্বার সর্বনাম, 4 নাম্বার হলো ক্রিয়া। তাহলে সব্যয় পদ 4 প্রকার। তাহলে নাম পদ, নাম পদও 4 প্রকার। তাহলে আমরা মুছি। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। এটা ক্রিয়া হবে না, এটা হলো অব্যয় পদ। তাহলে 4 প্রকার। তাহলে নাম পদ 4 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়।
আর ক্রিয়াপদ তো ক্রিয়াপদ, তাহলে এই কটা মিলে ক্রিয়াপদ দিয়ে হলো 5টা আমার হয়ে গেল। পরিশেষে আমরা বলতে পারি পদ 5 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। এই হলো পদ 5 প্রকার। তাহলে বাংলা ব্যাকরণে আমরা শেষ কথায় বলতে পারি যে পদ 5 প্রকার, এবং প্রত্যেকটা পদ নিয়ে আমরা আলোচনা করবো। প্রত্যেকটা পদে আলাদা আলাদা শ্রেণী বৈয়াকরণরা ভাগ করার চেষ্টা করেছেন, এবং শ্রেণী সহ উদাহরণ সহ আলোচনা করার আমরা চেষ্টা করব। তাহলে আমাদের প্রাথমিক আলোচনা এখানে শেষ, এবং পদ যে 5 প্রকার বিশেষ্য পদ নিয়ে আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। তাহলে বিশেষ্য পদ বলতে, বিশেষ্য পদ আলোচনা করার পূর্বে বিশেষ্য পদ বলতে আমরা কি বুঝি? বিশেষ্য পদ হলো কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। আমার বড় সংজ্ঞার কোনো দরকার নেই, সহজ সরল সংজ্ঞা যেটা ছাত্রদের উপযোগী, যেটা মনে রাখতে পারে, এই ধরনের সংজ্ঞাই দেওয়া উচিত। তাহলে কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে, পৃথিবীতে যার কোনো নাম আছে সেটি হলো বিশেষ্য পদ। যেমন ইট, কাঠ, পাহাড়, পর্বত, মাটি, বাতাস, আলো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি, এগুলোই কিন্তু বিশেষ্য পদ। আবার অনেক সময় বড় উদাহরণ দেওয়ার চেষ্টা করে, যে পদ দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝাবে, জাতি বুঝাবে, সমষ্টি বুঝাবে, প্রাণের সমষ্টি বুঝাবে, কোনো কাজের ভাব বুঝাবে ইত্যাদি ইত্যাদি বললেও কিন্তু সেটা বিশেষ্য পদ। তাহলে আমাদের এত বড় সংজ্ঞার দরকার নেই, আমাদের সহজ সরল কথা আমরা বুঝতে চাই এবং সহজভাবে বুঝাতে চাই, বুঝতে চাই এবং বোঝাতে চাই। সহজ কথা হলো যে কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে, এইটুকু রাখলেই হবে। সংখ্যাটাকে লিখতে হবে, তাহলে লিখি কোনো কিছুর নামকে নামকে বিশেষ্য পদ বলে। যেমন ওই আমরা বললাম যে নাম যার আছে পৃথিবীতে, ইট, কাঠ, পাথর, যেমন ইট, কাঠ, পাথর, পাহাড়, পর্বত, নদ, নদী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি। তাহলে তুমি যেটা মনে করবা, যেটার নাম আছে সেটি বিশেষ্য পদ, সেটাই তুমি উদাহরণ দিতে পারো। আমি যে নির্দিষ্ট করে উদাহরণ দেই, এই কটাই যে ব্যবহার করবে এমন কোনো নিয়ম নেই। তোমার সুবিধা মতো তুমি এগুলো দিতে, তোমাদের সুবিধা মতো তোমরা উদাহরণগুলো দিতে পারো। তাহলে বিশেষ্য পদ তো আমরা নিশ্চয়ই শ্রেণী বিভাগ করতে পারি। বিশেষ্য পদ 6 প্রকার। প্রকার। ছয় সাধু ভাষা।
আমি ওখানে অন্ত্যেষ্ঠকে লোভ চিহ্ন দিয়ে তুলে চলিত বাংলায় ব্যবহার করার চেষ্টা করেছি। আমি চলিত বাংলায় বলার চেষ্টা করি, বিধায় চলিত বাংলায় লেখারও চেষ্টা করি এবং চলিত বাংলায় ব্যবহার করার চেষ্টা করি। এই জন্য আমরা ছয় ব্যবহার না করে ছ ব্যবহার করলাম। যে বিশেষ্য পদ ছ প্রকার যথা, আমরা উদাহরণ সহ আলোচনা করার চেষ্টা করব। কারণ তোমাদেরকে আমি বিশেষ অনুরোধ করার চেষ্টা করি যে তোমরা যদি মনোযোগ সহকারে আমার ক্লাসটা ফলো করো, অনুসরণ করো, যথেষ্ট উপকৃত হবে। বই কিন্তু কিনে পড়া লাগবে না, এইগুলোই নোট করো। নোট করলেই কিন্তু, আর বাড়িতে গিয়ে একটু দেখার চেষ্টা করো, তাতেই হবে। তাহলে বিশেষ পদ ছয় প্রকার আমরা বলতে পারি যথা। লেখো তোমরা নাম বা সংজ্ঞাবাচক। যথা যে এক নম্বরে নাম বা সংজ্ঞাবাচক। বিশেষ্য পদ। নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ। দুই নাম্বার হলো জাতিবাচক বিশেষ্য পদ। জাতিবাচক বিশেষ্য পদ। সেমিকোলন চিহ্ন উপরে বড়া নিচে তোমার মতো। দ্রব্য বা বস্তুবাচক। দ্রব্য বা বস্তুবাচক বিশেষ্য পদ। সমষ্টিবাচক বিশেষ্য পদ। 5 নম্বরে হলো ভাববাচক বিশেষ্য পদ। 6 নম্বর গুণবাচক বিশেষ্য পদ। গুণবাচক বিশেষ্য পদ। কোন কোন বইতে গুণ বা দোষবাচক বিশেষ্য পদ ব্যবহার করে, তোমরা গুণও ব্যবহার করতে পারো, দোষ ব্যবহার করলেও ভুল নেই, কিন্তু দোষ আলাদা বলো না, গুণ বা দোষবাচক বিশেষ্য পদ। তাহলে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদের উদাহরণ সংজ্ঞা। তাহলে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ বলতে আমরা কি বুঝি? ইংরেজিতে বলা হয় কিন্তু প্রপার নাউন। আমরা পদ যেটা আলোচনা করেছি ইংরেজিতে বলা পার্টস অফ স্পিচ। ইংরেজি ব্যাকরণ আর বাংলা ব্যাকরণের সাথে অনেকটা মিল আছে কোনো কোনো ক্ষেত্রে। তাহলে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদটা আমরা সংজ্ঞাটা দিই, দেওয়ার পরে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করবো বাকিগুলো। তাহলে আমরা বলতে পারি নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ কাকে বলে? যে বিশেষ্য পদ দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম বুঝাবে, ভৌগোলিক স্থানের নাম বুঝাবে, গ্রন্থ বিশেষের নাম বুঝাবে, নদ নদীর নাম বুঝাবে, পাহাড় পর্বত ইত্যাদির নাম বুঝায়, তাকে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ বলে। তাহলে তোমরা লেখো যে বিশেষ্য পদ দ্বারা তাহলে যে বিশেষ্য পদ দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর যে বিশেষ্য পদ দ্বারা তাহলে যে বিশেষ্য পদ দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম পাহাড় পর্বতের নাম, নদ নদীর নাম, তাহলে যে বিশেষ্য পদ দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম, পাহাড় পর্বতের নাম, নদ নদীর নাম, ভৌগোলিক স্থানের নাম,
ও গ্রন্থ বিশেষের নাম ইত্যাদি বোঝায়। তাকে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্যপদ বলে। নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্যপদ বলে। তাহলে আমরা বলতে পারি যে বিশেষ্যপদ দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম বোঝায়। পাহাড় পর্বতের নাম, নদ নদীর নাম, ভৌগোলিক স্থানের নাম ও গ্রন্থ বিশেষের নাম ইত্যাদি বোঝায় তাকে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্যপদ বলে। এখানে একটু কথা আমার বলার দরকার। আমি তো বলেছি আগেও যে আমি সবসময় চলিত ভাষা ব্যবহার করার চেষ্টা করি। বোঝায়, এই যে বোঝায় শব্দটা আমি লিখি চলিত বাংলা বোঝায়। ব্যাকরণ একটা নিয়ম আছে, শব্দের পূর্বে যদি রস্যকার থাকে সাধু ভাষায়, চলিত ভাষা যখন করবা রস্যকার স্থানে ওকার বকার ঝ্যাকার অন্ত্যেষ্ট ব্যবহার করার চেষ্টা করেছি। এ কারণে কারণ তোমরা অনেক সময় বোঝো সাধু চলিত ভাষা মিশ্রণ দোষণী, এর সত্ত্বেও তোমরা অনেক সময় সাধু চলিত ভাষা মিশিয়ে লেখার চেষ্টা করো, এরা গুরু চন্ডালিক দোষ। এই দোষগুলো পরিহার করার একান্ত প্রয়োজন। এই জন্যে আমাদের বাংলা বানানের ভাষা পড়ার একান্ত দরকার। ভাষার বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কি যথাযথভাবে অনুসরণ করলে আমরা মোটামুটি ভাবে ভাষার সম্পর্ক জানতে পারবো। কোনো এক কালারে ভাষার সম্পর্ক আলোচনা করার চেষ্টা করবো। যেমন আমরা এখন উদাহরণ দেওয়ার চেষ্টা করি, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু, সেখানে সাধারণ ব্যক্তি হোক অসাধারণ ব্যক্তি হোক, খালি যে বড় বড় অসাধারণ ব্যক্তির নাম আমরা উদাহরণ দেবো এটা সঠিক নয়। সেখানে দেখা যায় একজন ভিক্ষুক আছে, একজন মুসি আছে, একজন নিচুতলার মানুষ আছে, সেটাও কিন্তু নাম বা সংজ্ঞাবাচক শব্দের উদাহরণ। যেমন আনিস রফিক, যদু, মধু, কবিগুরু রবীন্দ্রনাথ, ঠাকুর, মাইকেল, মধুসূদন দত্ত, তাহলে এটা আমরা উদাহরণ দিলাম ব্যক্তির নাম। ব্যক্তি উদাহরণ যেমন ব্যক্তি আনিস, রফিক, যদু, মধু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত প্রমুখ। পাহাড় পর্বতের নাম, পাহাড় পর্বত, লুসাই পাহাড়, হিন্দুকুশ পর্বত, হিমালয় পর্বত, ইত্যাদি। নদ নদীর নাম, যেমন পদ্মা, মেঘনা, যমুনা। আরব সাগর,
নদ নদী ও সাগর টাগর ইত্যাদি। তাহলে নদ নদীর নাম গেল, পাহাড় না ভৌগোলিক স্থান। ভৌগোলিক স্থান কমলাপুর, মকসুদপুর, ঢাকা, গোপালগঞ্জ, ওয়াশিংটন, 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 পিকিং ইত্যাদি। তাহলে ভৌগোলিক স্থানে নাম গেল কমলাপুর, মকসুদপুর, ঢাকা, গোপালগঞ্জ, ওয়াশিংটন, পিকিং ইত্যাদি। তাহলে গ্রন্থ বইয়ের নাম গ্রন্থ সোনার তরী, গীতাঞ্জলি, গীতাঞ্জলি, পবিত্র কোরআন, পবিত্র বাইবেল, পবিত্র গীতা, শ্রী শ্রী হরিলীলামৃত, সোনার তরী, গীতাঞ্জলি, পবিত্র কোরআন, পবিত্র বাইবেল, পবিত্র গীতা, পবিত্র শ্রী শ্রী হরিলীলামৃত ইত্যাদি। তাহলে গ্রন্থের নাম। যদি কোনো গ্রন্থ কেউ লিখে থাকেন সেটাই এর মধ্যে উদাহরণ আমরা দিতে পারবো, সে যে কেউ। আজকে এ পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই যতটুকু আমরা পড়িয়েছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কমেন্টের মাধ্যমে বলার চেষ্টা করো, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। দেখা।